জানেন কি, এখন থেকে ইউপিআই টাকা পাঠালে সঙ্গে সঙ্গে টাকা যাবে না, বরং 1 ঘন্টা আটকে থাকবে। কিরকম? এখন আপনি কাউকে ইউপিআই পেমেন্ট করলে কয়েক সেকেন্ডের মধ্যেই পেমেন্ট হয়ে যায়। এটাই তো ইউপিআইয়ের সবচেয়ে বড় সুবিধা, তাই না? কিন্তু ভাবুন তো, যদি হঠাৎ 2 মিনিট পরে আপনি বুঝতে পারেন আপনি ভুল করে কোনো ফ্রড অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছেন, তখন কি আর কিছু করার থাকে? ততক্ষণে টাকা তো গায়েব। আর ঠিক এইখানেই ইউপিআই পেমেন্ট সিস্টেমে বড় পরিবর্তন আনতে চাইছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই এখন এমন একটা নিয়ম আনার কথা ভাবছে যেখানে আপনি ইউপিআইতে টাকা পাঠানোর পর সেটা আর সঙ্গে সঙ্গে পৌঁছবে না, বরং 1 ঘন্টা মাঝখানে আটকে থাকবে। মানে আপনি পেমেন্ট করলেন, টাকা কেটে গেল, কিন্তু রিসিভারের অ্যাকাউন্টে যাবে 1 ঘন্টা পরে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? যে ইউপিআইয়ের সবচেয়ে বড় শক্তি ছিল ইনস্ট্যান্ট পেমেন্ট, সেটাকেই কিনা এখন স্লো করার কথা ভাবা হচ্ছে। কিন্তু কেন? কারণ একটাই, ইউপিআই ফ্রড এখন ভয়ঙ্কর হারে বাড়ছে। মানুষ বুঝে ওঠার আগেই টাকা উধাও হয়ে যাচ্ছে, আর একবার টাকা চলে গেলে সেটা ফেরত আনার আর কোনো উপায়ই কিন্তু থাকছে না। আরবিআই বলছে এই 1 ঘন্টার কুলিং পিরিয়ড থাকলে আপনি অন্তত বুঝতে পারবেন আপনি ভুল করেছেন কি না, আর দরকার হলে ট্রানজ্যাকশন থামানোর সুযোগও পেতে পারেন। কিন্তু এখানেই আসল বিতর্কটা তৈরি হচ্ছে, এই 1 ঘন্টার ডিলে কি সত্যিই আপনাকে ফ্রড থেকে বাঁচাবে, নাকি এতে ইউপিআইয়ের ইনস্ট্যান্ট পেমেন্টের সুবিধাটাই নষ্ট হয়ে যাবে? তাছাড়া সঙ্গে সঙ্গে যদি টাকা না যায় তাহলে কি আর কেউ ইউপিআই পেমেন্ট করবে? তাই আজকের এই ভিডিওটাতে আমরা ঠান্ডা মাথায় পুরো বিষয়টা বিশ্লেষণ করব, জানবো এই নতুন নিয়ম কি, কেন আনা হচ্ছে, আর শেষ পর্যন্ত এটা আমাদের জন্য সুরক্ষা নাকি নতুন একটা ঝামেলা, এর সব কিছুই গভীরভাবে বিশ্লেষণ করব। তো চলুন শুরু থেকে শুরু করি আজকের এই গভীর বিশ্লেষণ। তবে তার আগে একটা স্বীকারোক্তি, এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট প্রমোশনাল পার্ট রয়েছে, আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আপনারা যারা অপশন ট্রেডিং করেন তারা জানেন যে প্রফিটের একটা বড় অংশই ব্রোকারেজে চলে যায়। কষ্টার্জিত টাকা ব্রোকারেজে কেটে নিলে কতটা কষ্ট হয় বলুন তো? আর তাই ভারতে প্রথমবার এই সমস্যার সমাধান নিয়ে এসেছে CoinDCX। এখানে ক্রিপ্টো অপশন ট্রেডিং একদম জিরো ব্রোকারেজে করা যায়। অপশন কিনুন বা বিক্রি করুন, কোনো মেকার বা টেকার ফি নেই, আর সবচেয়ে ভালো বিষয়, কোনো লুকোনো চার্জ নেই, কোনো কন্ডিশনও নেই। আপনি যদি আগে নিফটি বা ব্যাংক নিফটিতে অপশন ট্রেড করে থাকেন তাহলে CoinDCX অ্যাপের সেটআপ আপনার কাছে একদমই পরিচিত লাগবে, নতুন করে আর কিছু শিখতে হবে না। এখানে ডিপোজিট, ট্রেডিং ও সেটেলমেন্ট সবই কিন্তু সরাসরি ইন্ডিয়ান রুপিতে হয়। আর একটা সুবিধা হলো ক্রিপ্টো মার্কেট 24x7 খোলা থাকে, তাই আপনি যখন সময় পাবেন তখনই কিন্তু ট্রেড করতে পারবেন। তাছাড়া এখানে ডেইলি, উইকলি, মান্থলি বিভিন্ন ধরনের এক্সপায়ারি অপশনও রয়েছে, ফলে আপনি নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী ফ্লেক্সিবলি ট্রেড করতে পারবেন। আর আপনি নতুন হলে খুব ছোট ক্যাপিটাল দিয়েই, যেমন 100 টাকা দিয়েও কিন্তু ট্রেড শুরু করতে পারেন। তাই আপনি যদি সত্যি জিরো ব্রোকারেজে ক্রিপ্টো অপশন ট্রেডিং করতে চান তাহলে এখনই CoinDCX অ্যাপটা ডাউনলোড করে একবার নিজেই দেখে নিন। লিঙ্কটা পিন কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, এখনই চেক করে নিতে পারেন। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। দেখুন, প্রথমেই বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার যে ইউপিআই পেমেন্ট করার পর রিসিভার অ্যাকাউন্টে পৌঁছতে যে 1 ঘন্টা দেরি হবে, এটা কে বলল? আসলে এই পুরো প্রস্তাবটি এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আমরা জানি আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম, পেমেন্ট সিস্টেম এবং সমস্ত ডিজিটাল ট্রানজ্যাকশন মূলত আরবিআইয়ের নিয়ন্ত্রণে চলে। যদিও ইউপিআই পেমেন্টকে পরিচালনা করে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া মানে NPCI, তবে এই NPCIও কিন্তু আরবিআইয়ের অধীনেই চলে। যাই হোক, ইউপিআই আসার পর থেকে আমরা প্রত্যেকেই ইউপিআই পেমেন্টে ভীষণ রকমভাবে অভ্যস্ত হয়ে উঠেছি। ফুচকার দোকান থেকে মুদির দোকান, ছোট থেকে বড় সব পেমেন্টই আমরা নর্মালি কিন্তু ইউপিআই দিয়েই করি। আর এভাবেই ইউপিআই আমাদের জীবনে এখন একটা রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম হয়ে উঠেছে। কারণ দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিন, দিন হোক বা রাত, যে কোনো সময় আমরা 1
অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অনায়াসেই এক ক্লিকেই কিন্তু টাকা পাঠাতে পারি। কিছু লিমিট অবশ্যই আছে, সাধারণত অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফারের ক্ষেত্রে প্রায় 1 লাখ পর্যন্ত, আর নির্দিষ্ট ক্ষেত্রে যেমন ক্রেডিট কার্ড বিল পেমেন্টের সময় এর সীমা 5 লাখ পর্যন্ত যেতে পারে। তবুও ইউপিআই ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না। আর সত্যি কথা বলতে কি, ইউপিআইয়ের সবচেয়ে বড় শক্তিটাই হলো এর গতি। আপনি টাকা পাঠালেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটা পৌঁছে গেল। এত দ্রুত, এত সহজ আর এত বিনামূল্যে এই সুবিধাটা পৃথিবীর অন্য কোথাও কিন্তু দেখা যায় না। এই কারণেই আজ 30 কোটির বেশি মানুষ ভারতে ইউপিআই ব্যবহার করছে এবং এটি ভারতের ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে। কিন্তু এই এত সুবিধার মধ্যে একটা বড় সমস্যাও কিন্তু লুকিয়ে আছে। ইউপিআইয়ের সবচেয়ে বড় সুবিধা যে ইনস্ট্যান্ট পেমেন্ট, এটাই কিন্তু আবার ইউপিআইয়ের সবচেয়ে বড় দুর্বলতাও। কারণ আপনি যদি ভুল করে কারোর কাছে টাকা পাঠিয়ে দেন, সেটা সঙ্গে সঙ্গেই ট্রান্সফার হয়ে যায় আর পরে সেটি ফেরত আনার আর কোনো রাস্তাই কিন্তু থাকে না। বিশেষ করে যদি সেই টাকা কোনো প্রতারকের অ্যাকাউন্টে চলে যায়, তাহলে কিন্তু আর প্রায় কিছুই করার থাকে না। এই কারণেই আরবিআই এখন একটা নতুন প্রস্তাব নিয়ে ভাবছে। বর্তমানে 5 টাকা হোক বা 50,000 টাকা, যে কোনো অঙ্কের টাকা কয়েক সেকেন্ডেই ট্রান্সফার হয়ে যায়। কিন্তু আরবিআইয়ের মতে একটা নির্দিষ্ট সীমার ওপরে, ধরা যাক 10,000 টাকার বেশি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই নিয়মের পরিবর্তন আনা দরকার। মানে আরবিআই ভাবছে 10,000 টাকার নিচে সব পেমেন্ট ইনস্ট্যান্টই হয়ে যাবে, কিন্তু 10,000 টাকার ওপরে যে কোনো পেমেন্টের ক্ষেত্রে ইনস্ট্যান্ট পেমেন্ট হবে না, বরং ওই টাকাটা কিছুক্ষণ হোল্ডে রাখা হবে। ধরুন আপনি কাউকে 50,000 টাকা পাঠালেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে ঠিকই, কিন্তু সেটি সঙ্গে সঙ্গেই রিসিভার্সের অ্যাকাউন্টে পৌঁছবে না। এর পরিবর্তে মাঝখানে একটা টেম্পোরারি হোল্ডিং লেয়ার তৈরি করা হবে। সহজভাবে বললে এটি একটি এসক্রো জাতীয় ব্যবস্থা, যেখানে আপনার টাকা কিছু সময়ের জন্য আটকে থাকবে। প্রায় 1 ঘন্টা পর সেই টাকা রিসিভার অ্যাকাউন্টে গিয়ে ক্রেডিট হবে। এই 1 ঘন্টার সময়টাই কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ের মধ্যেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ভুল করেছেন কিনা বা আপনার সঙ্গে কোনো রকমের প্রতারণা হয়েছে কিনা। যদি সন্দেহ হয়, তাহলে এই সময়ের মধ্যেই ট্রানজ্যাকশনকে থামানো বা রিভার্স করার সুযোগ পাওয়া যেতে পারে। বর্তমানে যেটা প্রায় অসম্ভব, নতুন এই ব্যবস্থায় সেটাকে কিছুটা হলেও সহজ করা হচ্ছে। এই হোল্ডিংয়ের সময়টাকে বলা হচ্ছে কুলিং পিরিয়ড। এটি কোনো টেকনিক্যাল সমস্যা নয়, বরং ইচ্ছাকৃতভাবে রাখা একটা পলিসি নির্ধারিত বিলম্ব। এর উদ্দেশ্য একটাই, আপনাকে আপনার সিদ্ধান্তটি নিয়ে আরও একবার ভাবার সুযোগ দেওয়া। ধরুন আপনার পরিবারের কেউ ভুল করে কোনো প্রতারকের ফাঁদে পড়ে 20,000 টাকা পাঠিয়ে দিল। এই ধরনের ঘটনা সাধারণত কয়েক মিনিটের মধ্যেই বিষয়টা ধরা পড়ে যায়। তখন সে পরিবারের অন্যদেরকে জানায়, তারপর বোঝা যায় যে ভুল হয়েছে। এই নতুন ব্যবস্থায় অন্তত সেই ভুলটা ধরার জন্য 1 ঘন্টার একটা গুরুত্বপূর্ণ সময় পাওয়া যাবে, যা অনেক ক্ষেত্রেই আপনার টাকাকে বাঁচাতে পারে। আশা করি এই অবধি বিষয়টাকে বোঝাতে পারলাম। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্তের পেছনে আরও একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং আচরণগত যুক্তি বা বিহেভিয়ারাল লজিক রয়েছে। কারণ আজকের দিনে বেশিরভাগ ডিজিটাল প্রতারণাই ঘটে অথরাইজড পোস্ট পেমেন্ট ফ্রডের মাধ্যমে। মানে প্রতারক এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে আপনি নিজে থেকেই নিজের হাতেই টাকা পাঠিয়ে দেন। কিভাবে? অনেক সময় প্রতারক ফোন করে নিজেকে ব্যাংকের কর্মী, পরিচিত ব্যক্তি বা কোনো কর্তৃপক্ষ হিসেবে পরিচয় দেয়। কখনো বলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, এখনই টাকা ট্রান্সফার করুন। আবার কখনো লটারির প্রলোভন দেয় বা জরুরি কোনো পরিস্থিতির কথা বলে। এইভাবে তারা আপনার মধ্যে ভয়, চাপ আর তাড়াহুড়ো তৈরি করে, আর সেই মানসিক অবস্থাতেই মানুষ ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলে। আরবিআই ঠিক এই জায়গাতেই হস্তক্ষেপ করতে চাইছে। তাদের লক্ষ্য একটাই, যদি কেউ আতঙ্ক বা চাপে পড়ে ভুল করে টাকা পাঠিয়েও দেয়, তাহলেও অন্তত সেই টাকা বাঁচানোর জন্য একটা সুযোগ যেন তারা পায়। আসলে ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেমের সবচেয়ে বড় ঝুঁকিটাই কিন্তু এখানে কোনো ফ্রিকশন নেই, মানে ভাবার অবকাশ নেই। প্রতারক ইচ্ছে করেই আর্জেন্সি তৈরি করে, আর ভুক্তভোগী সেই তাড়াহুড়োর মধ্যেই কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেলে। অনেক সময় তো মানুষ ভুল করে টাকা পাঠিয়েই দেয়। যেমন প্রতারক বলে, আমরা আপনাকে 15,000 টাকা পাঠাচ্ছি, আপনি শুধু এই অ্যাপে গিয়ে এই বাটনটা ক্লিক করে আপনার ইউপিআই পিন নাম্বারটা দিয়ে দিন। অথচ বাস্তবে টাকা পাওয়ার জন্য কখনোই কিন্তু ইউপিআই পিন দেওয়ার দরকার হয় না।
তবুও আশ্চর্যের বিষয়, অনেক শিক্ষিত মানুষও কিন্তু এই রকমের ফাঁদে পড়ে যায়। এই কারণেই শুধু সচেতনতা বাড়ালেই কিন্তু পুরো সমস্যার সমাধান হবে না। প্রতারকরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল বের করবে, আর সেই কারণেই সিস্টেমের পরিবর্তন করাটা কিন্তু এখন প্রয়োজনীয় হয়ে পড়েছে। আরবিআই এখানে মূলত একটা বিহেভিয়ারিয়াল ইন্টারভেনশন আনতে চাইছে, মানে টাকা যেতে এই 1 ঘন্টা দেরি হলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় একটা ছোট বাধা তৈরি হবে, যার ফলে সেই তাড়াহুড়োর চক্রটা ভেঙে যাবে, যা আপনাকে ঠান্ডা মাথায় ভাবার সময় দেবে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় টাকা পাঠানোর পর যদি মাত্র 5 থেকে 10 মিনিটও সময় পাওয়া যায়, তাহলেও মানুষ বুঝতে পারে যে সে ভুল করেছে। তখনই মাথায় আসে আমি এটা কি করে ফেললাম। আর ঠিক সেই মুহূর্তে যদি ট্রানজ্যাকশন থামানোর বা রিপোর্ট করার সুযোগ থাকে, তাহলে সেই টাকা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়। আশা করি বিষয়টার গুরুত্ব আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন আসি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে 10,000 টাকার এই থ্রেশহোল্ড বা লিমিট কেন রাখা হচ্ছে, মানে কেন বলা হচ্ছে যে 10,000 টাকার নিচের পেমেন্টগুলো ইনস্ট্যান্ট হয়ে যাবে, কেবলমাত্র 10,000 টাকার বেশি পেমেন্ট করলেই সেটা 1 ঘন্টা আটকে রাখা হবে। মানে এই 10,000 টাকার লিমিটটা কেন রাখা হচ্ছে? এর কারণ হলো অধিকাংশ বড় আর্থিক ক্ষতিই কিন্তু হয় উচ্চ মূল্যের বা হাই ভ্যালু ট্রানজ্যাকশন থেকেই। সংখ্যার হিসেবে হয়তো মোট ফ্রড কেসের প্রায় 45% এই 10,000-এর ওপরের ট্রানজ্যাকশন, কিন্তু মোট আর্থিক ক্ষতির হিসেব দেখলে প্রায় 98% ক্ষতি এই বড় অঙ্কের লেনদেন থেকে আসে। অর্থাৎ এই থ্রেশহোল্ড লিমিটটা রাখলে তুলনামূলকভাবে কম সংখ্যক ট্রানজ্যাকশনে এর প্রভাব পড়বে, কিন্তু বড় ক্ষতির একটা বড় অংশ কিন্তু প্রতিরোধ করা সম্ভব হবে। তাই 5,000 বা 7,000-এর মতো ছোট অঙ্কের লেনদেনে কোনো দেরি হবে না, কিন্তু 10,000 টাকার বেশি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এই দেরি বা বিলম্ব প্রযোজ্য হতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই বিষয়টা কিন্তু এখনও পুরোপুরি পরিকল্পনার পর্যায়ে রয়েছে, জাস্ট ভাবা হচ্ছে, মানে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এর পাশাপাশি এই নতুন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে কয়েকটা অতিরিক্ত সেফটি লেয়ার নিয়েও কিন্তু ভাবা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো হোয়াইট লিঙ্কিং। এই হোয়াইট লিঙ্কিং বিষয়টা আবার কি? সহজভাবে বললে, আপনি আগে থেকেই আপনার পরিবারের সদস্য বা যাদেরকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করেন তাদের নম্বর একটা ট্রাস্টেড লিঙ্কে যুক্ত করে রাখতে পারবেন। এই লিস্টে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে কোনো দেরি হবে না, সে আপনি যত টাকাই পাঠান না কেন। ফলে ওই সব অ্যাকাউন্টগুলোতে আপনি স্বাভাবিকভাবেই দ্রুত লেনদেন করতে পারবেন। এছাড়াও সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুরক্ষার কথাও ভাবা হচ্ছে। 70 বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত ভেরিফিকেশনেরও কিন্তু প্রয়োজন হতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে তাদের পরিবারের সদস্যদের অনুমোদন ছাড়া বড় ট্রানজ্যাকশন সম্পন্ন নাও হতে পারে। কারণ বাস্তবে দেখা যায় এই বয়সের মানুষরাই প্রায়শই কিন্তু প্রতারণার প্রধান টার্গেট হন। আর একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব হলো কিল সুইচ। এই ধারণাটাও খুব কার্যকর। যদি হঠাৎ আপনার মনে হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনার অনুমতি ছাড়াই টাকা বের হয়ে যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট বাটন প্রেস করলেই আপনার সমস্ত ডিজিটাল ট্রানজ্যাকশন সঙ্গে সঙ্গে বন্ধ বা ফ্রিজ হয়ে যাবে। ফলে প্রতারক আর কোনো টাকাই তুলতে পারবে না। এর পাশাপাশি রিস্ক বেস মনিটরিং ব্যবস্থাও জোরদার করার কথা বলা হচ্ছে। অর্থাৎ ব্যাংকগুলোকে এমন একটা সিস্টেম গড়ে তুলতে হবে যেখানে কোনো অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন শুরু হলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট তৈরি হয়ে যায়। যেমন আগে যেখানে মাসে 1-2 বার ট্রানজ্যাকশন হতো, সেখানে হঠাৎ করে একদিনে 8-10টা ট্রানজ্যাকশন হলে সেটাকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। তাই এই সবকটা নিয়ম যদি একসাথে চালু করা যায়, তাহলে ডিজিটাল ফ্রড অনেকটাই কমে যাবে বলে বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন। আর এর ফলে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল পেমেন্ট নিয়ে আস্থা বাড়বে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি তুলনামূলকভাবে কম খরচের একটা সমাধান, যেখানে বড় ধরনের টেকনিক্যাল পরিবর্তন ছাড়াই মানুষের আচরণে ছোট কিন্তু কার্যকর পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে। আশা করি এই অবধি বিষয়টা পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। তবে এই প্রস্তাবের যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনি কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং সমালোচনাও কিন্তু সামনে আসছে। সবচেয়ে বড় যে
প্রশ্নটা উঠছে সেটা হলো ইউপিআইয়ের মূল উদ্দেশ্য নিয়ে। কারণ ইউপিআই তৈরি হয়েছিল ইনস্ট্যান্ট পেমেন্টের ধারণাকে কেন্দ্র করে, যেখানে টাকা পাঠালেই সঙ্গে সঙ্গে চলে যাবে। এখন যদি এখানে 1 ঘন্টার দেরি হয় তাহলে ইউপিআইয়ের মূল উদ্দেশ্যটাই তো নষ্ট হয়ে যাবে। অনেক বিশেষজ্ঞদের মতে ইউপিআইয়ের যদি গতি কমে যায়, মানে ইউপিআই করলে যদি সঙ্গে সঙ্গে পেমেন্ট না হয়, তাহলে ইউপিআই ব্যবহারকারীদের আগ্রহটাই কিন্তু কমে যাবে। আর ইউপিআইয়ের ব্যবহার কমে গেলে এর সবচেয়ে বড় প্রভাব পড়বে ব্যবসায়ী মহলের ওপরে, বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ওপরে, যারা প্রতিদিনের লেনদেনের জন্য তাৎক্ষণিক পেমেন্টের ওপরে নির্ভর করে। তাদের জন্য কিন্তু এই দেরিটা সমস্যা তৈরি করবে। মানে আপনি ভাবুন, আপনি দোকানে গিয়ে একটা জিনিস কিনলেন আর বললেন টাকাটা 1 ঘন্টা পরে পৌঁছবে, দোকানদার আপনাকে কি জিনিসটা দেবে? আপনি ভাবুন, সেক্ষেত্রে এই মডেলটা বাস্তবে কতটা কার্যকর হবে সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। ফলে এই দেরির কারণে দৈনন্দিন ব্যবসায়িক লেনদেনের গতি কমে যাওয়ার কিন্তু বিরাট রকমের আশঙ্কা তৈরি হচ্ছে। তাছাড়া আর একটা বাস্তব দিক হলো, প্রতারকরা সবসময় কিন্তু নতুন নতুন উপায় খুঁজে বের করেই করে। এই নতুন ব্যবস্থাতেও তারা ঠিকই কিছু না কিছু ফাঁক ফোকর কিন্তু খুঁজেই নেবে। যেমন তারা আপনাকে প্রলুব্ধ করে বা চাপ দিয়ে নিজেদের নম্বরটাকে হোয়াইট লিস্টে যুক্ত করে দিতে পারে। অনেক সময় মানুষ না বুঝে সেটা করেও হয়তো ফেলবে, আর সেখান থেকেই আবার প্রতারণার নতুন রাস্তা খুলে যাবে। এর পাশাপাশি ইউপিআইয়ের অপারেশনাল জটিলতাও কিন্তু বাড়বে। মানে ব্যাংকগুলোকে নতুন করে হোল্ডিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, রিয়েল টাইম ফ্রড ডিটেকশনকে আরও উন্নত করতে হবে, যা প্রযুক্তিগতভাবে এবং খরচের দিক থেকেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে বিশেষ করে গ্রামীণ এলাকায় অনেক মানুষের জন্য এই নতুন সিস্টেমটা বোঝাও কিন্তু কঠিন হতে পারে। ফলে তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং ডিজিটাল পেমেন্টের ওপরে আস্থাটা কমে যেতে পারে। আশা করি নতুন এই সিস্টেমের চ্যালেঞ্জগুলো আপনাকে বুঝিয়ে বলতে পারলাম। তবে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের ব্যবস্থা একেবারে নতুন কিছু নয়, কিন্তু বিশ্বের অনেক দেশই নিরাপত্তা বাড়ানোর জন্য এমন কিছু নিয়ম কিন্তু আগেভাগেই চালু করেছে তাদের দেশে। যেমন ইউকেতে নতুন কোনো পেমেন্ট প্রথমবার করলে তার সঙ্গে সঙ্গে সম্পন্ন হয় না, একটু সময় লাগে। একইভাবে এনইএফটির মতো সিস্টেমেও আমরা দেখেছি যে টাকা ট্রান্সফার হতে কিছুটা সময় লাগে। একই রকমভাবে ইউরোপীয় ইউনিয়নে স্ট্রং কাস্টমার অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। আবার সিঙ্গাপুরে নতুন পেই যোগ করার ক্ষেত্রে একটা কুলিং অফ পিরিয়ডও কিন্তু রাখা হয়। অর্থাৎ ভারতও ধীরে ধীরে সেই গ্লোবাল অ্যান্টি ফ্রড ট্রেন্ডের দিকেই কিন্তু এগোচ্ছে, যেখানে গতি নয় নিরাপত্তাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আগেই বলেছি, এই সব পরিবর্তনগুলোর কথা এখনও কেবলমাত্র ভাবনা চিন্তার স্তরেই রয়েছে। এই প্রস্তাবিত 1 ঘন্টার কুলিং পিরিয়ড ঠিক কবে থেকে কার্যকর হবে তা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে এটুকু নিশ্চিত, ভবিষ্যতে ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ এবং সুরক্ষিত করার দিকেই কিন্তু এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি পুরো বিষয়টা খুব পরিচ্ছন্নভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। তবে ভিডিওর শেষে এসে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় নতুন এই ব্যবস্থায় পেমেন্ট ফ্রড কি আটকানো যাবে, নাকি অযথা জটিলতা বাড়বে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর হ্যাঁ, শুরুতে যেটা বলছিলাম, আপনি যদি জিরো ব্রোকারেজে ক্রিপ্টো অপশন ট্রেডিং করতে চান, তাহলে এখনই CoinDCX অ্যাপ ডাউনলোড করে এর সব রকমের সুযোগ সুবিধা নিজেই দেখে নিতে পারেন। অ্যাপসের লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নিন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।